আমার সামনেই আমার স্বামী কার সাথে ভিডিও কলে কথা বলছে। ল্যাপটপ খুলে তার সামনে মোবাইল রেখে একজন আরেকজনকে দেখছে, কিন্তু কোনো কথা বলছে না। আমি ফোনের দিকে উকি দিতে দেখলাম সে এক অর্ধ কাপড় পরা মহিলার সাথে ভিডিও কলে একজন আরেকজনকে দেখছে। আমি তা দেখে রাগে ফোনটা সেখান থেকে হাতে নিয়ে ফেলি। ফোনটি নিতে ওপাশ থেকে কলটা কেটে দেয়। সোহেল বলল, এইসব কি হচ্ছে নীলা? তুমি ফোন কেন নিয়ে নিলে? আমি বললাম, তুমি আমারই সামনে অন্য মহিলার সাথে কথা বলবে আর আমি চেয়ে থাকতাম? তুমি কি কখনোই পাল্টাবে না সোহেল? সোহেল বলল, ওই মহিলা আমার পরিচিত, আমাদের মিলের সিনিয়র এক্সিকিউটিভ। আমি বললাম, দেখো এতদিন অনেক সহ্য করেছি, কিন্তু এখন আর না। অফিসের মেয়ে হলে কি বাড়িতেও ভিডিও কলে কথা বলতে হয়? এখন বুঝতে পারছি কেন তুমি অফিস থেকে লেট করে ফিরতে। মনে আছে তোমার কাছ থেকে জিজ্ঞেস করাতে তুমি কি বলেছিলে? সোহেল, তুমি সকালে যাও রাতে ফেরো ঠিক আছে, কিন্তু তোমার ডিউটি তো 5টায় শেষ, তাহলে রাত 1টা কেন করো? সোহেল বলল, আমি কি ইচ্ছে করে দেরি করি? সামনে ঈদ, তাই একটু কাজের চাপ। সামনে ঈদ ঠিক আছে, কিন্তু আমি বুঝি না ঈদের সময় রডের মিলের কিসের এত চাপ? রড দিয়েও কি আজকাল মানুষ জামা কাপড় বানায়? সোহেল আমার কথা শুনে আর কিছু বলতে না পেরে রুমের দিকে চলে যায়। সেই তখন থেকে তুমি তোমার কুকর্ম চালিয়ে যাচ্ছ। সোহেল আমার হাতটি ধরে বলল, সরি নীলিমা, আর হবে না, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আর তুমি যা মনে করছো তা কিন্তু নয়, ও জাস্ট পরিচিত তাই কথা বলছি। আমি তখন হাত ছাড়িয়ে রেগে গিয়ে বললাম, চরিত্রহীনের মতো এমন কুকর্ম করতে গিয়ে ধরা খেয়েছো, অথচ এর জন্য তোমার বিন্দু পরিমাণও লজ্জা হচ্ছে না, উল্টো আমাকে আবল তাবল বোঝাতে আসছো। সোহেল আবারও আমাকে বোঝাতে চাচ্ছে। আমি ওর কোনো কথা না শুনে ঠাস করে থাপ্পড় মেরে বললাম, অনেকদিন ধরে চেষ্টা করছি হাতে নাতে ধরার, এবার কি বলবে? সোহেল আর কিছু না বলে ফোন না নিয়ে বের হয়ে গেল। আমিও আর ডাকলাম না। সকালবেলা আমি সোফায় বসে আছি। রাতে সোহেলের ফোন থেকে ওই মহিলার ইমো আইডি থেকে নাম্বারটা বের করে আমার মোবাইলে সেভ করে রেখেছিলাম। আমি আমার ফোন থেকে মেয়েটির মোবাইলে কল দিতে লাগলাম। রিসিভ হয়নি দেখে আবারও কল দিলাম। এবার কলটি রিসিভ করতে আমি হ্যালো বলতে মহিলা আমার কথার স্বর বুঝে কোনো কথা না বলে টপ করে ফোনটা কেটে দিল। আমি ভাবছি আজকে ওর দিনে ডিউটি, তাই সব কাজ আগে গুছিয়ে রেখেছি। ছোট বোনকে আসতে বলেছি বাড়িতে, এতক্ষণে হয়তো চলে এসেছে। এমন সময় কলিং বেলের শব্দ। আমি বুঝতে পারলাম ছোট বোন সাদিয়া এসেছে। আমি দরজার দিকে গেলাম। দরজা খুলতে সাদিয়া বলল, হঠাৎ তোর বাসায় কেন আসতে বলেছিস? আমি বললাম, সে অনেক কথা। তুই কি বোরকা এনেছিস? হ্যাঁ আপু এনেছি। আচ্ছা ভেতরে আয় বলেই দুজনে রুমের দিকে চলে গেল। রুমের ভেতরে এসে সাদিয়াকে বললাম, শোন আমি একটু বাইরে যাব। তুই তো জানিস তোর দুলাভাইয়ের সাথে আমার ঝগড়া হচ্ছে প্রতিনিয়ত। আমার সন্দেহটা ঠিক, তোর দুলাভাই অন্য কোনো মহিলার সাথে পরকীয়া করছে, তাই আমি ওকে হাতে নাতে ধরার জন্য বের হচ্ছি। তুই বাড়িতে থাক, আমি আগে থেকে পুলিশকে কল করে রাখবো, যদি পায় পুলিশ ওদের ধরবে। সাদিয়া সবটা শোনার পর বলল, ঠিক আছে আপু, কোনো সমস্যা হলে আমাকে কল দিস। আমি ছোট বোনের বোরকাটি পরলাম যাতে আমাকে চিনতে না পারে। আমি আমার স্বামীর অফিসের পাশে একটি জায়গায় লুকিয়ে আছি। আমি সেখানে দাঁড়িয়ে থানায় কল দিলাম এবং ঠিকানা দিয়ে সেখানে আসতে বললাম। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। একটু পরে পুলিশ আসলে পুলিশ দরজায় টোকা দিতে লাগলো। তারপর দরজা খুলে দিল সোহেল। আমি ভেতরে ঢুকতে সোহেলের কলার ধরে চর মারতে লাগলাম, আর পাশের মহিলাটা নিজের কাপড় চোপড় ঠিক করছে। ফ্ল্যাটের চিল্লাপাল্লা শুনে অন্যান্য ফ্ল্যাটের মানুষও চলে এসেছে। সবাই এসে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ একজন বলে উঠল, অফিসার, উনাদের এভাবে ধরেছেন কেন? ওনারা তো স্বামী স্ত্রী, দুজনে খুব ভালো মানুষ, 5 বছর ধরে এখানে আছে, নিজেদের ফ্ল্যাট তাদের, একটা বাচ্চাও আছে ওনাদের। এরকম কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমি পুলিশের কাছ থেকে ক্ষমা চেয়ে বললাম, স্যার আপনারা যান, আমি দেখি কি হচ্ছে। অফিসার বলল, যেহেতু পারিবারিক তাই আমি আপাতত চলে যাচ্ছি, কোনো সমস্যা হলে জানাবেন। এই বলে পুলিশ চলে গেল ওখান থেকে। আমি একটু চুপ থাকার পর বললাম, আপনারা সবাই যার যার মতো চলে যান। সবাই চলে যায়। আমি সোহেলকে বললাম, তুমি যে একটা সাইকো এটা বুঝতে পারলাম। গ্রামের খুব ভদ্র ভালো ছেলেও অন্য জায়গায় লুকিয়ে বিয়ে করেছো, এটা গ্রামে বলে সবার কাছে খারাপ হতে চাওনি তাই না? আর ওদিকে আমার শাশুড়ি তোমার বিয়ের জন্য আমাকে দেখেছে, তাই সব মিলিয়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছো। কেন করেছো এমন সোহেল? কেন বলনি তোমার আরেকটা সংসার আছে? দুজনেই চুপ। আমি অন্তত তোমার সংসারে থাকবো না। এই বলে চলে আসলাম সেই বাসা থেকে। সোহেলের স্ত্রী বলল, এতক্ষণ কি সব হয়ে গেল চোখের সামনে? তুমি তো আমাকে বলতে পারতে বিয়ে করেছো, সেটা কেন অফিসে থাকো বলে আমার কাছে লুকিয়েছো? তোমার প্রতি যা বিশ্বাস ছিল সব শেষ করে দিলে। এই বলে সে ভেতরে ঢুকে যায়। সোহেল কি করবে বুঝে উঠতে পারছে না। আমি বাসায় আসলে সাদিয়া বলল, কি করলি আপু? দুলাভাই কি আসলেই? আমি কান্না করতে করতে সাদিয়াকে জড়িয়ে ধরে বললাম, বোন রে, সব শেষ হয়ে গেল আমার। কি হলো আপু বল, এভাবে কান্না করিস না। তোর দুলাভাই আমাকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করেছে, যার একটা বাচ্চাও আছে। এসব কি বলছিস তুই? হ্যাঁ রে বোন, আমি কি করব নিজেও জানি না।
চল, এই সংসারে আমি আর থাকবো না, বাবা মায়ের কাছে চলে যাব। এরকম খারাপ মানুষের সঙ্গ আমি আর দেব না। সেজন্য সে গ্রামে না থেকে শহরে থাকে, যাতে আমার শ্বশুর শাশুড়ি না জানে সে বিয়ে করেছে। এটা ওর বাবা মাও জানে না। আমি আজকেই সব বলবো, আর ওনাদের এখানে আসতে বলবো। যা বোন, কাপড় চোপড় ব্যাগে ঢোকা। আমি বোবা কান্না করতে লাগলাম। সাদিয়া আমাকে ধরে সান্ত্বনা দিচ্ছে, আর আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, সিদ্ধান্ত কতটুকু আর কি বা হবে তা না হয় গল্পের দ্বিতীয় পর্বে দেখব। কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক ভালো মানুষ আছে, তবে আড়ালে তারা খুবই ভয়ঙ্কর। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় আব্দুল মজিদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।